হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন, পরিব্যয় হিসাববিদ্যা এবং আয়করের রূপরেখার 2024-25 নতুন শিক্ষাবর্ষের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার কস্ট অফ ম্যাটেরিয়াল থেকে স্টোরিং অফ ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামালের মজুতকরণের ওপরে ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। যেখানে আমরা কাঁচামাল বলতে কি বোঝায়, কাঁচামালের মজুতকরণ বলতে কি বোঝায়, কাঁচামাল ব্যয় বলতে কি বোঝায়, মজুত করা কাঁচামালের নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব, সেই সকল ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল টপিকগুলো আজকে ভিডিও থেকে আমরা কভার করব। যেহেতু এই টপিকে পুরোটাই থিওরি রয়েছে, তাই থিওরিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব, যাতে পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো বুঝতে তোমাদের কিছুটা সুবিধা হয়। তাই আজকের ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দাও সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কোনো ডাউটস, কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করো। তাহলে চলো দেরি না করে শুরু করা যায়। বন্ধুরা, শুরু করছি আজকের টপিক। সেমিস্টার 1-এ তোমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কস্ট এবং প্রোডাকশন কস্টের উপরে পড়েছিলে। এবার আমরা দেখব ম্যাটেরিয়াল কস্ট বলতে কি বোঝায়, র ম্যাটেরিয়াল কস্ট বলতে কি বোঝায় এবং কস্ট কিভাবে কন্ট্রোল করা সম্ভব, সেই সকল টপিকের উপরে আমরা এখন থিওরিটিক্যাল অ্যানালাইসিসগুলো দেখব। তো প্রথমেই রয়েছে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়। তো বলা হয়েছে উৎপাদনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানই হলো কাঁচামাল, তাই উৎপাদন করতে যে উপকরণটি প্রয়োজন হয় তাকেই বলা হয় কাঁচামাল। যেমন জামা কাপড় তৈরি করতে প্রয়োজন হয় সুতো, পাউরুটি তৈরি করতে প্রয়োজন হয় আটা বা ময়দা, আর বাড়ি তৈরি করতে প্রয়োজন হয় ইট, বালু, পাথর এবং রড। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল দ্রব্য সামগ্রীগুলো ব্যবহার করছি, উপভোগ করছি, তো সেগুলো কোনো না কোনো ফ্যাক্টরিতে বা কলকারখানায় উৎপাদন হচ্ছে বলেই সেই সকল দ্রব্য সামগ্রীগুলো আমাদের কাছে ব্যবহার করা সুলভ হচ্ছে। এবার সেই সকল দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন করার জন্য যে উপকরণের প্রয়োজন, যে উপাদানের প্রয়োজন, তাকেই আমরা বলছি কাঁচামাল বা র ম্যাটেরিয়াল। এবার আমরা দেখব কাঁচামালের ব্যয় বা কস্ট অফ র ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়। তো বলা হয়েছে উৎপাদনের জন্য মূলত যে কাঁচামালের প্রয়োজন হয় তা সংগ্রহ করতে এবং সেই সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক যে সকল ব্যয় উৎপাদনকারীকে করতে হয় তাকে বলা হয় কাঁচামালের ব্যয় বা কস্ট অফ র ম্যাটেরিয়াল। অর্থাৎ ধরে নাও বিল্ডিং বা বাড়ি তৈরি করার জন্য কি কি প্রয়োজন। বাড়ি তৈরি করার জন্য প্রয়োজন ইট, বালু, পাথর, সিমেন্ট, রড এবং অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে, কাঁচামালগুলো রয়েছে, তো সেগুলো প্রয়োজন। এবার পরিব্যয় হিসাববিদ্যার ভাষায় আমরা যে সকল দ্রব্য সামগ্রীগুলো উপভোগ করছি, ব্যবহার করছি, কনজিউম করছি, তাকে আমরা বলছি ফিনিশ গুডস। অর্থাৎ আমরা পাউরুটি যে ইউজ করছি, তো সেটা কোথার থেকে উৎপন্ন হচ্ছে, সেটা উৎপন্ন হচ্ছে আটা বা ময়দা থেকে। তো আমরা কিন্তু ডিরেক্টলি আটা বা ময়দা পারচেস করছি না, কিনছি না, আমরা কি পারচেস করছি, পাউরুটি পারচেস করছি। এবার সেই পাউরুটিটি উৎপাদন করার জন্য যে খরচ করতে হয়, উৎপাদনকারীকে যে কাঁচামাল ক্রয় করতে হয় এবং কাঁচামালের সাথে অন্যান্য যে খরচগুলো রয়েছে যেগুলো তোমরা অলরেডি সেমিস্টার 1-এ পড়েছো, যেমন লেবার কস্ট, প্রাইম কস্ট, ওভারহেড, ইনডাইরেক্ট এক্সপেন্স, তো এই ধরনের যে খরচা, তো এই সমস্ত ধরনের খরচাকেই আমরা বলছি কাঁচামালের ব্যয়। অর্থাৎ কাঁচামাল সংগ্রহ করার জন্য, কাঁচামাল পারচেস করার জন্য যে ব্যয় হচ্ছে তাকেই আমরা বলছি কাঁচামাল সংক্রান্ত ব্যয়। এবার কাঁচামালের ব্যয় বলতে যে শুধুমাত্র কাঁচামাল সংগ্রহ করা সেটাকেই বোঝায় না, সেই কাঁচামাল সংগ্রহ করার জন্য যে সকল পরিষেবার সাহায্য একটি কোম্পানি গ্রহণ করে থাকে, যেমন ধরে নিচ্ছি যে বিল্ডিং বানানোর জন্য আমি পারচেস করছি সিমেন্ট। এবার সিমেন্ট তো আর ঘাড়ে করে বা মাথায় করে আনা তো সম্ভব নয়, সেটা কিভাবে আনবো, সেটা আনার জন্য নিশ্চয়ই আমার পরিবহনের প্রয়োজন হবে, ট্রাক, বাস, লরি, ভ্যান, এ সমস্ত পরিষেবার প্রয়োজন হবে। তো সেটাও কিন্তু অলরেডি কাঁচামালের ব্যয়ের মধ্যেই কাউন্টিং হচ্ছে। তাই এই সমস্ত ব্যয়কেই আমরা বলছি কাঁচামাল সংক্রান্ত ব্যয়। এবার আমরা দেখব পরিব্যয় হিসাব নিকাশে কাঁচামাল সংক্রান্ত কার্যাবলী,
অর্থাৎ ফাংশন রিলেটেড টু র ম্যাটেরিয়াল ইন কস্ট অ্যাকাউন্টিং। তো বলা হয়েছে পরিব্যয় হিসাব নিকাশে কাঁচামাল সংক্রান্ত কার্যাবলীকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, কাঁচামালের ব্যয় নির্ধারণ এবং কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ, অর্থাৎ র ম্যাটেরিয়াল কস্ট ডিটারমিনেশন অ্যান্ড র ম্যাটেরিয়াল কস্ট কন্ট্রোল। এবার আমরা এই দুটি টপিকের উপরে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফার্স্টে দেখব কাঁচামালের ব্যয় নির্ধারণ বলতে কি বোঝায়, অর্থাৎ ডিটারমিনেশন অফ ম্যাটেরিয়াল কস্ট কি। তো বলা হয়েছে কাঁচামালের ব্যয় নির্ধারণ বলতে কাঁচামাল ক্রয় করা থেকে শুরু করে উৎপাদনের কাজে কাঁচামাল ব্যবহৃত করা, কাঁচামাল মজুত করা এবং চাহিদা অনুযায়ী কাঁচামালের সরবরাহ করাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কাঁচামালের ব্যয় নির্ধারণ বলতে আমরা শুধুমাত্র কাঁচামাল ক্রয় করার কথাই বলছি না, তার সাথে আমরা বলছি সেই কাঁচামাল কিভাবে ব্যবহার করব, সেই কাঁচামালকে মজুত কিভাবে করব, স্টোরিং কিভাবে করব এবং চাহিদা অনুযায়ী কাঁচামালগুলোকে সরবরাহ করা কিভাবে সম্ভব হবে, সেই যে প্রসেস তাকেই আমরা বলছি কাঁচামালের ব্যয় নির্ধারণ করা। যেমন ধরে নাও এবিসি বলে একটি কোম্পানি, তো তার 4টি ফ্যাক্টরি রয়েছে এবং 4টি ফ্যাক্টরিতে আলাদা আলাদাভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন হয়। এবার সেই কোম্পানি চাইলে একটি সেন্ট্রালাইজড প্লেস নির্ধারণ করতে পারে, অর্থাৎ কেন্দ্রীয় কোনো প্লেস বা স্থান নির্বাচন করতে পারে, অথবা ডিসেন্ট্রালাইজ ওয়েতে বা বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে সকল ব্রাঞ্চ বা যে সকল ফ্যাক্টরিগুলো রয়েছে তো তাদের জন্য আলাদা আলাদাভাবে ম্যাটেরিয়াল স্টোরিং এর ব্যবস্থা করতে পারে, ম্যাটেরিয়াল পারচেসের বা ক্রয়ের ব্যবস্থা করতে পারে। তো এই যে প্রক্রিয়াগুলো, এই সমস্ত প্রক্রিয়াই কিন্তু কাঁচামালের ব্যয় নির্ধারণের মধ্যে অন্তর্ভুক্ত। এবার আমরা দেখব কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, অর্থাৎ কন্ট্রোল ওভার ম্যাটেরিয়াল কস্ট। তো বলা হয়েছে যে সকল পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ পদ্ধতি। তো কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি রয়েছে, একটি পরিকল্পিত ক্রয় ব্যবস্থা বা প্ল্যান্ড পারচেসিং সিস্টেম, আর আরেকটি হলো ক্রয় ও মজুদ ব্যবস্থার ধরন, অর্থাৎ প্যাটার্ন অফ পারচেসিং অ্যান্ড স্টোরিং অফ ম্যাটেরিয়াল। এবার আমরা এই দুটো টপিকের উপরে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফার্স্টে বলা হয়েছে পরিকল্পিত ক্রয় ব্যবস্থা কি, তো সেটা আমরা সবার প্রথমে দেখার চেষ্টা করব। তো বলা হয়েছে সুসংগত পদ্ধতিতে কাঁচামাল ক্রয় করা এবং কাঁচামালের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য মজুদ সংক্রান্ত ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলা হয় পরিকল্পিত ক্রয় ব্যবস্থা। অর্থাৎ একটু আগেই যে আমরা সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড অর্থাৎ কেন্দ্রীয় এবং বিকেন্দ্রীকরণ যে প্রক্রিয়ার কথা বললাম, তো সেটা কিন্তু পরিকল্পিত ক্রয় ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ আমরা যে কাঁচামালগুলো পারচেস করছি সেই কাঁচামালগুলো শুধুমাত্র স্টোর করাই নয়, সেই কাঁচামালগুলোর রক্ষণাবেক্ষণ করা যাতে সেই সকল কাঁচামালগুলো নষ্ট না হয়ে যায়। যেমন আমি যদি সিমেন্টের কথা যদি বলি, তো সিমেন্ট কিন্তু দীর্ঘদিন যাবত যদি স্টোর করা হয়, মজুত করে রাখা হয়, তাহলে সেখানে কিন্তু ড্যাম পড়ে সেই সিমেন্টের বস্তা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেই সিমেন্ট আর কোনো কাজে ব্যবহার করা সম্ভব হবে না। তাই এই ধরনের যে পচনশীল যে সকল দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলো দীর্ঘদিন যাবত স্টোর করলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো সেই সকল সমস্যার দিকে ধ্যান রেখে কাঁচামালগুলো ক্রয় করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, তাদের রক্ষণাবেক্ষণ এবং সুসংগঠিত প্রক্রিয়ায় তাদের মজুত করার, স্টোর করার যে প্রক্রিয়া, তাকেই আমরা বলছি পরিকল্পিত ক্রয় ব্যবস্থা। এবার আমরা দেখব পরিকল্পিত ক্রয় ব্যবস্থার মধ্যে 6R কনসেপ্ট বলতে কি বোঝানো হয়েছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। তো 6R কনসেপ্ট বলতে 6টি রাইট বা কারেক্ট কনসেপ্টের কথা বলা হয়েছে যা পরিকল্পিত ক্রয় ব্যবস্থা বা প্ল্যান পারচেসিং সিস্টেমের মূল আধার। তো ফার্স্টেই বলা হয়েছে রাইট কোয়ালিটি অর্থাৎ সঠিক মান, রাইট টাইম অর্থাৎ সঠিক সময়, রাইট মেথড অর্থাৎ সঠিক পদ্ধতি, রাইট কোয়ান্টিটি অর্থাৎ সঠিক পরিমাণ, রাইট সোর্সেস অর্থাৎ সঠিক উৎস, আর রাইট প্রাইস অর্থাৎ সঠিক দাম। তো রাইট কোয়ালিটি বলতে কি বোঝানো হয়েছে, রাইট কোয়ালিটি বলতে আমরা সঠিক কাঁচামালের মানকে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ কাঁচামালের গুণগত মান যদি একটু খারাপ হয়, দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে যে ফিনিশ গুডস আমরা উৎপাদন করছি তো তারও মান কিন্তু যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে,
এবং সেই সকল গুণগত মানের বিচারে দুর্বল দ্রব্য সামগ্রীগুলো কিন্তু বাজারে সেরকমভাবে বিক্রি করা সম্ভব হবে না। তাই প্রত্যেকটি উৎপাদনকারীকে এ বিষয়ে বিশেষ ধ্যান দিতে হবে, তারা যে সকল দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন করছে তো সেগুলো ফাইনালি যখন কনজিউমাররা ব্যবহার করবে, উপভোগ করবে, তো সেক্ষেত্রে যেন তার গুণগত মান বজায় থাকে। এছাড়া বলা হয়েছে রাইট টাইম, অর্থাৎ সঠিক সময়, অর্থাৎ আমার যখন কাঁচামালের প্রয়োজন হবে বা আমার নির্দিষ্ট কোনো ফ্যাক্টরিতে যখন কাঁচামালের প্রয়োজন হবে আমি ঠিক সেই সময় যেন কাঁচামালগুলোকে পারচেস করার অর্ডার দিই। কারণ আমি যদি আগের থেকে যদি কাঁচামালগুলোকে স্টোর করে রাখি তাহলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং তাতে প্রোডাকশন কস্ট বৃদ্ধি পেতে পারে, অপচয় হতে পারে। তাই সেই দিকে বিশেষ ধ্যান রাখতে হয়। এছাড়া বলা হয়েছে রাইট মেথড, অর্থাৎ সঠিক পদ্ধতি। নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা দেখব যেখানে প্রাইজিং এবং কস্ট কন্ট্রোলের উপরে বেশ কিছু অঙ্ক আছে। তো সেখানে কোন মেথডে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালগুলোকে ক্রয় করতে হয়, কোন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালগুলোকে স্টোর করতে হয় এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, রক্ষণাবেক্ষণ করা সম্ভব, সেই সকল ইম্পর্টেন্ট যে মেথড, যে ম্যাথমেটিক্যাল প্রসেস, তো সেদিকে বিশেষ ধ্যান দিতে হবে যাতে পরবর্তী সময় প্রোডাকশন কস্ট যাতে বৃদ্ধি না পায়, উৎপাদিত পরিব্যয় যাতে বৃদ্ধি না পায়, তো সেদিকে বিশেষ ধ্যান রাখার প্রয়োজন আছে। এছাড়া বলা হয়েছে রাইট কোয়ান্টিটি, অর্থাৎ সঠিক পরিমাণ, অর্থাৎ আমি যে কাঁচামাল পারচেস করছি তার পরিমাণ যেন সঠিক হয়। অর্থাৎ আমি যদি 10 কিলো সিমেন্টের অর্ডার করি তাহলে সেই 10 কিলোই যেন সিমেন্ট ফ্যাক্টরিতে পারচেস হয়, তার কম বা বেশি যেন পারচেস না হয়। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যতটুকু কোয়ান্টিটির প্রয়োজন ঠিক ততটুকু কোয়ান্টিটি যেন পারচেস করা হয়। এছাড়া বলা হয়েছে রাইট সোর্সেস, অর্থাৎ সঠিক উৎস, অর্থাৎ আমি যে কাঁচামালগুলো পারচেস করছি সেই কাঁচামালের উৎস যেন কারেক্ট হয়। যেমন বিভিন্ন ধরনের যে অ্যাডিবল অয়েলগুলো রয়েছে, তেলগুলো রয়েছে, যেগুলো আমরা নিত্য নৈমিত্তিক দিনে আমাদের খাবারের জন্য ইউজ করছি, তো সেই তেলগুলোর উৎস কি সেটা কিন্তু বিশেষভাবে নির্ণয় করা প্রয়োজন, যাতে কোনোভাবে কোনো ভেজাল সামগ্রী যাতে উৎপাদিত না হয় এবং সেই সকল উৎপাদিত দ্রব্য সামগ্রী থেকে আগামী দিনে কনজিউমারদের কোনো সমস্যা না হয়, কোনো হেলথ ইস্যু না হয়। তাই সেদিকে কিন্তু ফ্যাক্টরিগুলোকে, কলকারখানাগুলোকে, উৎপাদনকারীকে বিশেষ ধ্যান দিতে হবে। এছাড়া বলা হয়েছে রাইট প্রাইস, অর্থাৎ সঠিক দামে যেন আমরা কাঁচামালগুলোকে পারচেস করতে পারি। কারণ কোনোভাবে যদি কাঁচামালের ক্রয় মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে অটোমেটিকলি কিন্তু প্রোডাকশন কস্ট বৃদ্ধি পাবে। তাই প্রত্যেকটি উৎপাদনকারীকে এবং তার সাথে যে সকল পরিব্যয় হিসাব রক্ষক রয়েছে, তোমরা আগামী দিনে যদি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট হও বা পরিব্যয় হিসাব রক্ষক হও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই প্রাইসের দিকে ধ্যান দিতে হবে। যতটা সম্ভব কম দামে র মেটেরিয়াল পারচেস করা যায় সেদিকে বিশেষ ধ্যান দিতে হবে যাতে প্রোডাকশন কস্ট বৃদ্ধি না পায়। এবার আমরা দেখব ক্রয় ও মজুদ ব্যবস্থার ধরন বলতে কি বোঝায়, অর্থাৎ প্যাটার্ন অফ পারচেসিং অ্যান্ড স্টোরিং অফ ম্যাটেরিয়াল। তো বলা হয়েছে ক্রয় ও মজুদ ব্যবস্থার ধরনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, কেন্দ্রীকৃত মজুদ ব্যবস্থা এবং বিকেন্দ্রীকৃত মজুদ ব্যবস্থা, অর্থাৎ সেন্ট্রালাইজড ইনভেন্টরি সিস্টেম অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ইনভেন্টরি সিস্টেম। এবার আমরা এই দুটো পদ্ধতির ওপরে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বলা হয়েছে যে ব্যবস্থায় পণ্য উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, তার মজুতকরণ, উৎপাদিত পণ্যের মজুতকরণ ইত্যাদি কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট জায়গা থেকে সম্পন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রীকৃত মজুদ ব্যবস্থা। অর্থাৎ এই বিষয়ে আমরা ভিডিওর শুরুতেই যে লাইনটি উল্লেখ করেছিলাম, সেন্ট্রালাইজড ওয়ে অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ওয়ে, তো সেই পদ্ধতির কথাই এখানে বলা হয়েছে। তো ধরে নাও পাল অ্যান্ড সানস বলে একটি কোম্পানি আছে এবং তাদের মূল উৎপাদিত দ্রব্য সামগ্রী হলো আটা, ময়দা, বেসন। তো এই ধরনের যে দ্রব্য সামগ্রীগুলো রয়েছে তো সেগুলো তারা উৎপাদন করে এবং তাদের 10টা থেকে 15টির মতো বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। এবার তারা যদি চায় যে তাদের যতগুলো ফ্যাক্টরি আছে সেই প্রত্যেকটি কলকারখানার জন্য তারা পারচেসের দায়িত্ব বা ক্রয়ের দায়িত্ব এবং সেগুলো মজুতকরণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব বা সেই রক্ষণাবেক্ষণের যে স্থান সেগুলো তারা একটি নির্দিষ্ট জায়গায় মেনটেন করবে। তো এই
পদ্ধতিকেই আমরা বলছি সেন্ট্রালাইজড ইনভেন্টরি সিস্টেম বা কেন্দ্রীকৃত মজুত ব্যবস্থা। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোম্পানির যতগুলো ফ্যাক্টরি রয়েছে সেই প্রত্যেকটি ফ্যাক্টরির মধ্যে যে সকল দ্রব্য সামগ্রীগুলো অর্ডার করা হচ্ছে, যে সকল কাঁচামালগুলোকে পারচেস করা হচ্ছে, তো সেগুলো নির্দিষ্ট একটি কোনো জায়গার থেকে পারচেস হচ্ছে এবং নির্দিষ্ট কোনো একটি জায়গায় স্টোর হচ্ছে এবং সেখান থেকেই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এই যে সেন্ট্রালাইজড প্লেস, এই যে কেন্দ্রীকৃত স্থান, একেই আমরা বলছি কেন্দ্রীকৃত মজুদ ব্যবস্থা বা সেন্ট্রালাইজড ইনভেন্টরি সিস্টেম। এবার আমরা দেখব ডিসেন্ট্রালাইজড স্টোর সিস্টেম বা ইনভেন্টরি সিস্টেম বলতে কি বোঝায়। তো বলা হয়েছে যে ব্যবস্থায় পণ্য উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, তার মজুতকরণ, উৎপাদিত পণ্যের মজুতকরণ এবং ক্রেতাদের কাছে তা সরবরাহ ভিন্ন ভিন্ন জায়গা থেকে সম্পন্ন হয়, তাকে বিকেন্দ্রীকরণ মজুদ ব্যবস্থা বলা হয়। একটু আগেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তো সেটাই এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। ভিন্ন ভিন্ন স্থান নির্বাচনের ক্ষেত্রে যে সকল ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে স্টোরিং এর জন্য, মজুতকরণের জন্য এবং নিয়ন্ত্রণের জন্য, তাকেই আমরা বলছি ডিসেন্ট্রালাইজড স্টোর সিস্টেম বা ইনভেন্টরি সিস্টেম বা বিকেন্দ্রীকরণ মজুত ব্যবস্থা। এবার আমরা দেখব কাঁচামালের মজুতকরণ বা স্টোর অফ ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়। তো বলা হয়েছে কাঁচামালের মজুতকরণ প্রাথমিকভাবে একটি গুরুত্বপূর্ণ কাজ। ক্রয় করা কাঁচামাল যাতে নিরাপদে থাকে এবং উৎপাদনের কাজে ব্যবহৃতর আগে তা যাতে সযত্নে গুদামজাত অবস্থায় থাকে তা সুনিশ্চিত করাই হলো আদর্শ মজুতকরণ ব্যবস্থার কাজ। অর্থাৎ কাঁচামালের মজুতকরণ বা স্টোরিং বলতে আমরা বুঝবো নিরাপদে কোনো একটি স্থানে কাঁচামালকে রক্ষণাবেক্ষণ করা, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়, কাঁচামালগুলো পচে না যায়, কাঁচামালগুলো কোনোভাবে যাতে চুরি না হয়ে যায়, তো নিরাপদে সেগুলো গুদামজাতকরণ করা বা ওয়্যার হাউজিং এর মধ্যে সযত্নে রাখার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, যে মেথড, তাকেই আমরা বলছি কাঁচামালের মজুতকরণ। এছাড়া বলা হয়েছে মজুত কাঁচামাল কিংবা পণ্য যে কোনো প্রতিষ্ঠানের কাছে একটি গুরুত্বপূর্ণ সম্পদ, তাই মজুত ভাণ্ডারের রক্ষণাবেক্ষণ এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি কাঁচামালের প্রবাহ যাতে সঠিকভাবে নথিভুক্ত করা সম্ভব হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা একটি প্রতিষ্ঠানকে গ্রহণ করতে হয়। তাই মজুত সংক্রান্ত নথিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিন কার্ড, মজুতের খতিয়ান বা স্টোর লেজার, মজুতের যাচনপত্র বা স্টোর রিকুইজিশন। অর্থাৎ কাঁচামাল কিভাবে মজুত করব তার জন্য বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, বিভিন্ন ডকুমেন্টেশনের বা নথির ব্যবস্থা করা হয়েছে, যে কখন কখন কাঁচামালগুলো পারচেস হলো, নির্দিষ্ট কোনো কাঁচামাল কখন প্রোডাকশনের জন্য ব্যবহার হলো এবং প্রোডাকশনের শেষে বা ডে এন্ডে গিয়ে সেই ইস্যু করা কাঁচামাল থেকে কতখানি কাঁচামাল স্টক ইন হ্যান্ড রইল, তো সেই সকল হিসাব নিকাশগুলোকে বজায় রাখার জন্য পরিব্যয় হিসাববিদ্যায় তিনটি উল্লেখযোগ্য নথি বা ডকুমেন্টেশনের কথা বলা হয়েছে। এবার আমরা এই সকল বিষয় অল্প বিস্তর আলোচনা করব। তো ফার্স্টেই বলা হয়েছে বিন কার্ড বলতে কি বোঝায়। তো বলা হয়েছে যে পথে বা কার্ডে কাঁচামাল বা মজুত পণ্যের সামগ্রিক প্রবাহ অর্থাৎ কাঁচামালের আগমন, নির্গমন ও জের লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় বিন কার্ড। অর্থাৎ বিন কার্ড বলতে আর কিছুই না, এক ধরনের রেজিস্টারকে বোঝানো হয়েছে, যেখানে আমরা বা যে বা যারা কাঁচামাল ইস্যু করছে বা কাঁচামাল সংগ্রহ করছে, কাঁচামাল স্টোরিং হচ্ছে, কাঁচামাল অর্ডারিং হচ্ছে বা কতবার কাঁচামাল ইস্যু হলো উৎপাদনের জন্য, সেই নির্দিষ্ট কাঁচামাল কতবার পারচেস হলো, সেই পারচেস করা দ্রব্যটি বা কাঁচামালটি কতবার উৎপাদনের জন্য ইস্যু করা হলো, ডে এন্ডে গিয়ে বা মান্থ এন্ডে গিয়ে সেই নির্দিষ্ট কাঁচামাল থেকে কতখানি কাঁচামাল বা র ম্যাটেরিয়াল স্টক ইন হ্যান্ড রইল, তো সেই সকল হিসাব নিকাশগুলো মেনটেন করার জন্য আমরা বিন কার্ড ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব স্টোরস লেজার বা মজুতের খতিয়ান বলতে কি বোঝানো হয়েছে। তো বলা হয়েছে যে খতিয়ান বইতে কাঁচামাল বা পণ্যের মজুতের প্রবাহ, পরিমাণ ও মূল্য উভয় লিপিবদ্ধ করা হয় তাকে পরিব্যয় হিসাববিদ্যায় বলা হয় মজুতের খতিয়ান বা স্টোর লেজার। স্টোর লেজারের মধ্যে কি আছে? স্টোর লেজারের মধ্যে তার সম্পূর্ণ পিকচার সেখানে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই কাঁচামালের পরিমাণ কি ছিল,
সেই কাঁচামালের কোয়ান্টিটি কি ছিল, সেই কাঁচামালের ভ্যালু কত ছিল, পার ইউনিট কত টাকা ভ্যালু ছিল, সেই সমস্ত কিছু হিসাব নিকাশ সেখানে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ স্টোর লেজারকে আমরা প্রপার ম্যাটেরিয়াল ইন অ্যান্ড আউট রেজিস্টার বলতে পারি। এবার আমরা দেখব মজুতের যাচনপত্র বা স্টোর রিকুইজিশন বলতে কি বোঝানো হয়েছে। তো বলা হয়েছে বিন কার্ডে অর্থাৎ মজুত প্রবাহের নথিতে নির্দিষ্ট কোনো দিনে যে পরিমাণ মজুত উদ্বৃত্ত বা জের হিসেবে দেখানো হয়েছে, বাস্তবেও ঠিক সেই পরিমাণ মজুত সংরক্ষিত আছে কিনা মজুতের অস্তিত্ব যাচাইকরণের মাধ্যমে তা নিশ্চিত করার পদ্ধতিকেই বলা হয়েছে মজুতের যাচনপত্র বা স্টোরস রিকুইজিশন। অর্থাৎ স্টোর কিপারের দ্বারা প্রত্যেকটি র ম্যাটেরিয়ালকে স্টোর করা হয় এবং সেই র ম্যাটেরিয়ালটি কিভাবে ইস্যু হলো, তার ক্লোজিং ব্যালেন্স কি আছে, সেই সব কিছু স্টোর কিপারই সমস্ত নথিগুলোকে মেনটেন করে। এবার মজুতের যাচনপত্র বলতে বোঝানো হয়েছে যে আমরা ডে এন্ডে গিয়ে যে র ম্যাটেরিয়াল স্টক ইন হ্যান্ড দেখাচ্ছি, অর্থাৎ দিনের শেষে গিয়ে কাঁচামালের যে পরিমাণ এবং যে মূল্যকে আমরা ক্লোজিং ব্যালেন্স হিসেবে নির্ধারণ করছি, তো সেই ব্যালেন্সটি আদেও স্ট্যান্ডিং কিনা, বাস্তবেও সেই মজুত কাঁচামাল সংরক্ষিত আছে কিনা, এবং যদি থাকে তো সেটা ফিজিক্যালি যাচাই করার যে পদ্ধতি তাকে আমরা বলছি মজুতের যাচনপত্র। এবার আমরা দেখব ক্রয়ের ফরমায়েশ বা পারচেস অর্ডার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে কাঁচামাল ক্রয় করার প্রয়োজন হলে মজুত বিভাগ প্রয়োজনীয় কাঁচামাল বাজার থেকে ক্রয় করার জন্য ক্রয় বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেয়। এই উদ্দেশ্যে ক্রয় বিভাগ যে ফরমায়েশ প্রস্তুত করে এবং কাঁচামাল সরবরাহকারীকে প্রেরণ করে তাকেই বলা হয় ক্রয়ের ফরমায়েশ বা পারচেস অর্ডার। অর্থাৎ আমরা আগেই বললাম কাঁচামালগুলোকে যে বা যারা মেনটেন করে, স্টোর করে এবং রক্ষণাবেক্ষণ করে তাদের বলা হয় স্টোর কিপার বা স্টোর ম্যানেজার, বা তাদের জন্য আলাদাভাবে স্টোরেজ ডিপার্টমেন্ট থাকে। এবং তারা যখন যে সকল কাঁচামালের প্রয়োজন হয় তো সেগুলো ক্রয় করার জন্য ক্রয় বিভাগকে, অর্থাৎ যারা পারচেস করে বা যারা পারচেসিং এর জন্য অর্ডার দেয়, তো সেই ডিপার্টমেন্টকে তারা ইনস্ট্রাকশন দেয় যে আমার এই সকল কাঁচামালের প্রয়োজন আছে। তো তারা সেই পারচেস অর্ডারটি ফরওয়ার্ড করে দেয় যারা কাঁচামাল সরবরাহ করে, যে সকল সাপ্লায়াররা রয়েছে, তো তাদেরকে সেই পারচেস অর্ডারটি ফরওয়ার্ড করে দেয় এই মর্মে যে আমার এই সকল দ্রব্য সামগ্রীর এই কোয়ান্টিটিতে এই পরিমাণে আমার এই সকল দ্রব্যের প্রয়োজন রয়েছে। তো এই যে প্রক্রিয়া, একে আমরা বলছি ক্রয়ের ফরমায়েশ বা পারচেস অর্ডার। তো এই ছিল আজকে স্টোরেজ অফ ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল মজুতকরণের ওপরে কিছু থিওরিটিক্যাল টপিক। তো নেক্সট ভিডিওতে আমরা কস্ট কন্ট্রোলের ওপরে বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তার কি ম্যাথমেটিক্যাল প্রসেস রয়েছে, মেথড রয়েছে, সিস্টেম রয়েছে, ফর্মুলা রয়েছে, সেই সকল ইম্পর্টেন্ট টপিকের ওপরে আমরা নেক্সট ভিডিওতেই আলোচনা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।